the today's light, your ultimate destination for success. হ্যালো এসএলএসটি স্টুডেন্টস, কেমন আছো সবাই? কেমন চলছে প্রিপারেশন? 30 days 30 মকের আজকে হচ্ছে মক নাম্বার 12। যারা যারা মকটা ট্রাই করেছো তারা এসে মিলিয়ে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের ঠিক হয়েছে। তাহলে চলো মকটা শুরু করা যাক। আজকের যে প্রথম প্রশ্নটা ছিল সেটা ছিল, একটি বস্তু স্থির অবস্থা থেকে অবাধে এই দূরত্ব নিচে নেমে ভি বেগ প্রাপ্ত হয়। 2v বেগ প্রাপ্ত হওয়ার জন্য বস্তুকে কত দূরত্ব নিচে নামতে হবে? অর্থাৎ কোনো একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এবং যখন সে গ্রাউন্ড টাচ করেছে তখন তার ভেলোসিটি হয়েছে ভি। তবে যদি আমি এই ভেলোসিটিটাকে 2v পেতে চাই তাহলে আমাকে এই হাইটটা আরো উঁচু থেকে ফেলতে হবে। তাহলে সেই হাইটটা কত, সেই এইচটা কত, সেই এইচটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দুটো কেস আমরা কনসিডার করছি। প্রথম ক্ষেত্রে কি হয়, যখন যেহেতু ইউ অর্থাৎ প্রাথমিক ভেলোসিটি কত 0, তাহলে আমরা যদি প্রথম কেসটার ক্ষেত্রে দেখো দুটো ক্ষেত্রে ইউ কিন্তু 0, তাহলে আমরা ফর্মুলা কি জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যদি এটা অবাধে পতনশীল না হয়ে নর্মাল সরল রৈখিকভাবে হতো তাহলে 2as, s ফর ডিসপ্লেসমেন্ট, a ফর অ্যাক্সেলারেশন। বাট এখানে যেহেতু উপর থেকে নিচে পড়ছে তাহলে এখানে ত্বরণ বলতে g এবং h হচ্ছে হাইট। বোঝা গেছে? তাহলে ইউ তো 0, তাহলে প্রথম ক্ষেত্রে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান 2gh। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না, আমার ভেলোসিটিটা হবে 2v। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ফর সেকেন্ড কেস, তাহলে ভেলোসিটি যদি 2v হয় তাহলে 2v স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, তাহলে 4v স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। এবার আমি ভি স্কোয়ার সমান সমান জানি 2gh, তাহলে আমি এখানে বসিয়ে দেবো 2gh। এইখানে ধরো দুটো h এক হয়ে যাবে, তাহলে এইটা ধরো h ড্যাশ, h ড্যাশ, তাহলে এইটা ধরলাম h ড্যাশ এবং এইটা আমি ধরলাম h। তাহলে 2gh ড্যাশ, তাহলে কত পড়ে রইল, 8gh ইজ ইকুয়াল টু 2gh ড্যাশ। তাহলে জি কেটে দিলাম, এখানে 4 এলো, তাহলে h ড্যাশ ইজ ইকুয়াল টু 4h। তাহলে এই h দূরত্বে যদি আমরা 4 টাইম করি তবেই গিয়ে আমি এই 2v বেগ পাবো অ্যাট দ্য এন্ড। বোঝা গেছে? তো h ড্যাশ ইজ ইকুয়াল টু 4h। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার বি। পরের প্রশ্নটা দেখো, বলেছে একদম শর্ট কোশ্চেন, নিচের কোন বলটি শুধুমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেই ক্রিয়া করে? তাহলে বলো দেখি। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র অর্থাৎ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এবং নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এই দুটো জিনিস তাহলে এখানে জানতে হবে। তাহলে জড়ত্বীয় কি, যেখানে নিউটনের সূত্রগুলো প্রযোজ্য এবং যে নির্দিষ্ট তন্ত্রে কোনো বাহ্যিক বল ক্রিয়া করে না, অর্থাৎ বস্তুটি স্থির থাকবে অথবা সরল রেখায় চলতে থাকবে, এইরকম একটা নির্দিষ্ট তন্ত্রের উপর যে ক্রিয়াগুলো হয় সেটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রে হয়। অজড়ত্বীয় কি, যে নির্দেশতন্ত্র
ত্বরণের সঙ্গে গতিশীল থাকবে, সেই রকম একটা নির্দিষ্টান্তর কথা এখানে বলা হয়েছে। এখন যদি আমি বিকল্পগুলো একটু পর্যালোচনা করি, তাহলে কি পাবো? প্রথমে পাবো মহাকর্ষ বল। তাহলে এটা কি? এটা একটা রিয়েল ফোর্স। এটি জড়ত্বীয় এবং অজড়ত্বীয় দুটোতেই কিন্তু কাজ করে। অর্থাৎ যেহেতু এটা মধ্যাকর্ষণ শক্তি, সেক্ষেত্রে যদি একটা প্লেন উড়ে যাচ্ছে, সে একটা ভেলোসিটি, তবু তার তো একটা মহাকর্ষ বলের দরুন পৃথিবীর দিকে একটা আকর্ষণ আছে, তাহলে সে তো জড়ত্বীয় নির্দেশান্তে নেই। তাহলে সেক্ষেত্রে কি হয়? এই অজড়ত্বীয় নির্দেশান্তেও কিন্তু কাজ করে মহাকর্ষ বল। স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল এটিও কিন্তু একটা রিয়েল ফোর্স, অর্থাৎ এটিও যার জড়ত্বীয় এবং অজড়ত্বীয় উভয় নির্দেশান্তে কিন্তু কাজ করে স্থির তড়িৎ বল। তারপরে ধরো অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বল এটা কিন্তু একটা একটা কি বলবো, এটা একটা অপ্রকৃত বা একটা কাল্পনিক বল বলা যেতে পারে। এটি শুধুমাত্র একটি ঘূর্ণনশীল বা ত্বরণযুক্ত অজড়ত্বীয় নির্দেশান্তেই কিন্তু অনুভূত হয়। অর্থাৎ কোনো বস্তু স্থির থাকলে কিন্তু তার অপকেন্দ্র বল ফিলিংস হবে না। যদি সে মুভমেন্ট করে কোনো একটা পার্টিকুলার সে সাপেক্ষে, তবেই কিন্তু সে অপকেন্দ্র বলটা রিয়েলাইজ করবে। বোঝা গেল? তাহলে এই অপকেন্দ্র বল এটি শুধুমাত্র অজড়িত নির্দেশান্তে কিন্তু কাজ করে। বোঝা গেছে? 4 নম্বর অপশন দেখো হলো ঘর্ষণ বল। আর ঘর্ষণ বলটা কিন্তু একটা প্রকৃত বল, যা পৃষ্ঠতলের মধ্যে আপেক্ষিক গতি যেদিকে হয় তার বিপরীত দিকে কিন্তু কাজ করে। এটি কিন্তু জড়ত্বীয় অজড়ত্বীয় নির্দেশান্ত দুটোর ক্ষেত্রেই কিন্তু কাজ করে। বুঝা গেল? তাহলে এখানে শুধুমাত্র অপকেন্দ্র বল, যেটা কিনা শুধু অজড়ত্বীয় নির্দেশান্তে কাজ করে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে এ ভেক্টর একটি ধ্রুবক ভেক্টর হলে গ্র্যাড আর ভেক্টর ডট এ ভেক্টরের এর মান কত? যেখানে আর ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে জে এবং জেড আর, এখানে হয়তো ভুল করেছে, এটা জেড কে ক্যাপ হবে। তাহলে আমাকে কি বের করতে হবে? প্রথমে আর ভেক্টর এবং এ ভেক্টর বের করতে হবে, ডট এ ভেক্টর। তাহলে আমাকে এটা একটু সাজিয়ে আগে লিখে নিতে হবে, নাহলে তো আমরা ডাইরেক্ট করতে পারবো না, কারণ আমরা জানি না যে এই ভেক্টরটা কি আছে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, এইটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলেই কিন্তু প্রবলেমটা খুব ইজি হয়ে যাবে। অর্থাৎ প্রবলেমটা ছিল এই ডট প্রোডাক্ট, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আমরা একটা ডট প্রোডাক্টের প্রপার্টি জেনেছিলাম যে এ ইন্টু বি ডট সি ইজ ইকুয়াল টু আমরা বি ইন্টু এ ডট সি এইভাবে লিখতে পারি। তাহলে আমরা ধরলাম আর
গ্র্যাড ডট এ ভেক্টর, এইটা এইভাবে লিখলাম। তাহলে কি দাঁড়াবে? ধরো তাহলে এ ভেক্টর এর তিনটে কম্পোনেন্ট থাকবে, এ এক্স, এ ওয়াই অ্যান্ড এ জেড। তাহলে ডেল ডেল অফ ডেল এক্স আই ক্যাপ আমরা প্রথমে লিখে নিই, ডেল ডেল অফ ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল অফ জেড কে ক্যাপ ডট এ ভেক্টর, ধরো এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ অ্যান্ড এ জেড কে ক্যাপ। তাহলে যেটা দাঁড়াবে, এ এক্স ডেল ডেল অফ এক্স, এ ওয়াই ডেল ডেল অফ ওয়াই, এ জেড ডেল ডেল অফ জেড। এইবার যদি আমরা আর ভেক্টরের সঙ্গে করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে এই আর দিয়ে যদি আমি এইটার সঙ্গে মাল্টিপ্লাই করি, তাহলে এ এক্স তো থাকলো, এবার আর এর সঙ্গে যদি এইটা, তাহলে এক্স এর কম্পোনেন্টটাই শুধু ডেরিভেটিভ হবে। তাহলে আমি লিখব ডেল ডেল এক্স ডেল অফ এখানে লেখো ডেল এক্স বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস করে থাকলো এ ওয়াই ডেল ওয়াই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড বাই ডেল জেড কে ক্যাপ এ জেড। তাহলে যেটা আলটিমেটলি পড়ে থাকলো সেটা হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এবং এ জেড কে ক্যাপ। এটা তো কেটে গেল। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এইটার অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার এ। দেখো প্রবলেমটার মধ্যে কিছুই নেই, কিন্তু একটু ভাবনার বিষয় আছে। ব্যাপারটাকে ডাইরেক্ট যদি আমরা করতাম আর ভেক্টর ডট এ ভেক্টর, হ্যাঁ তারপরে করলো, তারপর ডেরিভেটিভ তোমার এইটা করলে হতো। যেমন ধরো এরপরে যদি আমরা আর একবার ট্রাই করি, আর ডাইরেক্ট যদি এইটা দিয়ে ট্রাই করি, তাহলে কি দাঁড়াতো? আর ভেক্টর মানে হচ্ছে এইটা, আর এ ভেক্টর ধরো এইটা, তাহলে এক্স এ এক্স প্লাস ওয়াই এ ওয়াই প্লাস জেড এ জেড, এটা হতো। তার সঙ্গে যদি গ্র্যাড করতাম আমরা, তাহলে ডেল ডেল এক্স এক্স এ এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই ওয়াই এ ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল অফ জেড জেড এ জেড কে ক্যাপ। তাহলে ধরো এই এক্স পি এফ, এটার সঙ্গে এই এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে পড়ে থাকলো এক্স
আই ক্যাপ, এইটার সঙ্গে এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তার মানে এইটাই আমি ধরেছিলাম এ ভেক্টর, তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারতাম। তাহলে দুটো প্রসেসই ভাবে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, একদম সোজা ছিল প্রবলেমটা। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কি ছিল। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। বলেছে 5 কেজি ভরের একটি বস্তুর উপর পরস্পর লম্বভাবে দুটি বল, একটা 4 নিউটন এবং 3 নিউটন প্রযুক্ত হলে বস্তুটির ত্বরণ কত হবে? তাহলে দুটি বল যদি পরস্পরের উপর লম্বভাবে কাজ করে, তাহলে তাদের, ধরো একটা বস্তু আছে 5 কেজি বস্তু, তাহলে ধরো একটা বল এইভাবে কাজ করছে আর একটা বল এইভাবে কাজ করছে, তাহলে তারা একে অপরের লম্ব, তাহলে এই ফোর্সটা এইদিকে যাবে, এই ফোর্সটা ডট 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 হয়ে এইদিকে যাবে, এই ফোর্সটা ডট 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 এই হবে, তাহলে তাদের লব্ধি বল কোনটা হবে? লব্ধি বল হবে এইটা, এইটা হবে তাদের লব্ধি বল। তাহলে প্রযুক্ত ত্বরণের মান কত বলেছে? তাহলে এফ নেট যদি আমরা ফোর্স বের করি, তাহলে কি দাঁড়াবে? √4² প্লাস 3² 16 প্লাস 9 25 5, তাহলে 5 নিউটন হচ্ছে আমার নেট ফোর্স। এইবার আমি জানি এফ ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এখানে মাস কত? 5 কেজি, আর এফ কত? 5 নিউটন। তাহলে এ সমান সমান এফ বাই এম। এফ হচ্ছে 5, মাস হচ্ছে তোমার 5, তাহলে 1 মিটার/সেকেন্ড ইনভার্স 2। এইটা হলো দাঁড়ালো তোমার হচ্ছে ত্বরণের মান। বোঝা গেছে? পরের প্রবলেমটা দেখো কি ছিল। বলেছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 1% কমে গেলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? এই প্রশ্নটা কিন্তু আগেও কোনো একটা মকে আমরা সলভ করেছি। তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে পৃথিবী পৃষ্ঠে যদি আমরা দেখি, তাহলে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা কি হয়? জি এম বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে জি কি? মহাকর্ষীয় ধ্রুবক। এম কি? পৃথিবীর ভর, এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে জি এই প্রপোর্শনালটা কিন্তু 1/r², মানে ব্যাসানুপাত। তাহলে যখন ব্যাসার্ধ যখন 1% কমে গেল, তখন নতুন ব্যাসার্ধ ধরো কত হলো? আর মাইনাস আর এর 100%, তাহলে r/100, তাহলে 0.99r, তাই তো? তাহলে অভিকর্ষজ ত্বরণ নতুন যেটা অভিকর্ষজ ত্বরণ, তার মান কত হবে? gm/r², 0.99r তার স্কোয়ার। তাহলে পড়ে থাকবে জিএম বাই, এইটার যদি আমরা স্কোয়ার করি 99 এর, তাহলে দাঁড়াবে 0.9801r²। তাহলে এটা হবে কত? 1/0.98 gm/r²। এই gm/r² হচ্ছে 1/9.8 .
1.98, এটা যদি আমরা করি 1/1 তাহলে এটা করলে দাঁড়ায় 1.02 gm বাই আর স্কয়ার। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো 1.02 ইন্টু জি। তাহলে জি ড্যাশ সমান সমান হচ্ছে আমার 1.02 ইন্টু জি। এবার বলেছে কত, মানে শতকরা, এখানে যেহেতু পার্সেন্টেজে বলেছে তাহলে কত শতকরাতে বাড়বে। যেহেতু আমরা জানি আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে কমলে কিন্তু জি এর মান এখানে বাড়বে। তাহলে এখন চলো দেখে নিই কতটা বাড়বে। তাহলে যদি আমরা শতকরা বৃদ্ধির হার দেখি, তাহলে জি ড্যাশ মাইনাস জি বাই জি ইন্টু 100%। এটা করলে আমরা শতকরা কত বৃদ্ধি পেয়ে যাব। তাহলে জি ড্যাশ হচ্ছে 1.02 জি মাইনাস জি বাই জি ইন্টু 100%। তাহলে এইখান থেকে এইটা থেকে 0.02, তাহলে যেটা দাঁড়ালো, এইটা করলে দাঁড়াবে 0.02 জি বাই জি ইন্টু 100%। জি জি কেটে গেল, 100% হলে 2%, অর্থাৎ 2% কিন্তু বাড়বে। বুঝে গেল? একদম সোজা অঙ্ক ছিল। এবার বলেছে কোনো আদর্শ তরলের দৃঢ়তা গুণাঙ্ক কত। এটা অনেকবার করেছি, 0। কারণ কি, একটা আদর্শ তরলে আমরা কি জানি, এর সান্দ্রতা নেই, পৃষ্ঠটান নেই, তাহলে তার দৃঢ়তা গুণাঙ্ক হবে 0। এইবার পরের প্রশ্নটা দেখো, বলেছে আর ব্যাসার্ধের একটি নলের মধ্য দিয়ে ভি বেগে জল প্রবাহিত হচ্ছে। ওই নলের সঙ্গে r/2 ব্যাসার্ধের আরেকটি নল যুক্ত করা হলে দ্বিতীয় নলের বেগ কত হবে। তাহলে আমরা যদি ইকুয়েশন অফ কন্টিনিউটি এখানে ইউজ করি, তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ। বোঝা গেল? তাহলে যদি আমরা কন্টিনিউটি ইকুয়েশন লাগাই, তাহলে a1 v1 a2 v2। আচ্ছা, প্রথমের ক্ষেত্রে এরিয়া কত ছিল, a1 কত ছিল, a1 পাই আর ব্যাসার্ধ পাই আর স্কয়ার, আর v1 কত, v1 v। দ্বিতীয় ক্ষেত্রে a2 এর ভ্যালু কত, r/2, তাহলে পাই r/2 তার স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার বাই 4। আর এখানে জলের বেগ অর্থাৎ v2 কত হবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি বের করি v2 সমান সমান a1 v1 বাই a2। a1 এর মান কত, পাই আর স্কয়ার, v1 এর মান v, a2 এর মান পাই আর স্কয়ার বাই 4। তাহলে যদি এটা করি, তাহলে 4 চলে যাবে উপরে, এটা কেটে গেল, পড়ে থাকলো 4v। অর্থাৎ দ্বিতীয় নলের জলের বেগ কত হবে, 4v। তাহলে অপশন নাম্বার ডি হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রবলেমটা দেখো, জলের উপর একটি সূচকে খুব সাবধানে রাখলে দেখা যাবে যে সূচটি ভাসছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে জলের পৃষ্ঠটানের জন্য সূচটি জলের উপর ভাসছে।
পরের প্রশ্ন দেখো, সমস্ত প্রক্রিয়ায় কোনো গ্যাসের আপেক্ষিক তাপ হয় অসীম। এই প্রবলেমটা আগেও কোনো একটা মক টেস্টে আমরা করেছি। এবার দেখো, এবার পরের 10 নাম্বারটা দেখো, বলেছে কোনো সংস্থার উপর 20 জুল কার্য করার ফলে সংস্থাটি 4 জুল তাপ শক্তি ত্যাগ করলো। সংস্থাটির প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 17 জুল হলে অন্তিম অভ্যন্তরীণ শক্তি কত? তাহলে এখানে আমরা কি লাগাবো? ডাইরেক্ট তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে এখানে কোনটা কি? ডেল ইউ হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডেল কিউ কি? অর্থাৎ কতটা তাপ গৃহীত হয়েছে বা বর্জিত হয়েছে সেইটা। কি লিখবো? গৃহীত তাপ। আর ডেল ডাব্লিউ কি? সংস্থা কর্তৃক কৃত কার্য। তাহলে এখানে দেখো, কোনো সংস্থার উপর কত কৃতকার্য, তাহলে ডেল ডাব্লিউ কত? হেয়ার ডেল ডাব্লিউ হচ্ছে 20 জুল। সংস্থাটি এত শক্তি ত্যাগ করলো, গৃহীত বা বর্জিত। তাহলে এখানে ডেল কিউ সমান সমান হচ্ছে 4 জুল, তাই তো। আর হচ্ছে প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ এইটাকে যদি আমরা লিখি তাহলে ইউ অন্তিম অভ্যন্তরীণ শক্তি মাইনাস প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি, এইটাকে আমরা বলবো শক্তির পরিবর্তন। তাহলে এইখানে যেটা আছে সেটা কি আছে? অভ্যন্তরীণ প্রাথমিক, অর্থাৎ ইউ প্রাথমিক কত আছে? 17 জুল। তাহলে আমরা ডাইরেক্ট এখানে কি অ্যাপ্লাই করব? ইউ অন্তিম মাইনাস ইউ প্রাথমিক ইজ ইকুয়াল টু ডেল কিউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে এখানে আমাকে কি বের করতে হবে? অন্তিম অভ্যন্তরীণ শক্তি। তাহলে ডেল কিউ সমান সমান হচ্ছে 4 প্লাস 20, এইটা প্লাস হয়ে যাবে ওই পাশে গেলে, এত শক্তি ত্যাগ করলো। আচ্ছা, যেহেতু এইটা তাপ শক্তি কি করেছে? ত্যাগ করেছে, তাহলে এখানে কিন্তু এটা মাইনাস হবে একটা, ডেল কিউ ইকুয়াল টু -4 যায়, তাহলে -4 প্লাস 20 প্লাস হবে ডেল ডাব্লিউ কত আছে এখানে? 20 বসালাম, এবং প্রাথমিক ছিল 70, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে প্লাস 70, তাহলে পড়ে থাকলো 16 প্লাস 70, তাহলে 86 হবে তোমার এখানে, 86 হবে কিন্তু তোমার অন্তিম অভ্যন্তরীণ শক্তি। আই থিঙ্ক এখানে কোনো একটা মিস্টেক আছে, না হলে তো তাহলে কি এখানে পজিটিভ ধরেছে? তাহলে এইটা যদি পজিটিভ ধরি, কিন্তু যেহেতু দেখো হয় প্রশ্নটার মধ্যে ভুল আছে বা অপশন দিতে ভুল করেছে বা
যে কোশ্চেনটা সেট করেছে সে বুঝতে পারবে। কারণ তাপ শক্তি যখন ত্যাগ করবে তখন কিন্তু মাইনাস হবে, কিন্তু এখানে যেহেতু তাপ শক্তি প্লাস ধরেছে, তাহলে এখানে যদি প্লাস ধরি তাহলে এটা হবে 86 প্লাস 4 দ্যাট ইজ 16, 24 প্লাস 70 ইজ ইকুয়াল টু 19 জে। তাহলে 19 জে ইজ দ্য রাইট অ্যান্সার। বাট আমার মনে হচ্ছে যে এইখানে কোনো একটা গন্ডগোল আছে। পরের প্রবলেমটা দেখো, বলেছে একটি প্রিজম দ্বারা সাদা আলোর বিচ্ছুরণ ঘটালে কোন বর্ণের আলোর জন্য বিচ্যুতি কোণ সর্বাধিক হবে? তাহলে এইটা আমরা জানি যে একটি প্রিজম দ্বারা যখন সাদা আলো বিচ্ছুরণের সময় আলোর বিচ্যুতি কোণ তার তরঙ্গের দৈর্ঘ্যের উপর কিন্তু নির্ভরশীল। তাহলে আমরা যদি দেখি যে যার যে আলো একটা প্রিজম থেকে বেরিয়ে এসে যে 7টা আলো ভেঙে যায়, তার মধ্যে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার বিচ্যুতি কোণ কিন্তু তত বেশি। আচ্ছা, দৃশ্যমান আলোর মধ্যে আমরা লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য জানি সবচেয়ে বেশি, তাই তার বিচ্যুতি কোণ কিন্তু সবচেয়ে কম হয়। অন্যদিকে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সর্বনিম্ন এবং তার বিচ্যুতি কোণ কিন্তু সর্বাধিক। তাহলে এখানে রাইট অপশন কোনটা হবে? বেগুনি। বোঝা গেছে? অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিচ্যুতি কোণ কম। তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার জন্য আমরা সিগনালে লাল আলোকে ইউজ করে থাকি। বোঝা গেছে? আর তরঙ্গ দৈর্ঘ্য কম, এখানে সবচেয়ে কম হচ্ছে বেগুনি, তাহলে তার বিচ্যুতি কোণ হবে সর্বাধিক। তাহলে বেগুনি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, বলেছে নিউটন বলয় পরীক্ষায় চতুর্থ অন্ধকার রিংয়ের ব্যাসার্ধ 8 mm হলে নবম অন্ধকার রিংয়ের ব্যাসার্ধ কত হবে? তাহলে নিউটন বলয় পরীক্ষার অন্ধকার বলয়গুলির ব্যাসার্ধ যে হচ্ছে ব্যাসার্ধ কত হবে সেটা কিন্তু তার অর্থাৎ অর্ডারের উপর কিন্তু প্রপোর্শনাল। কিভাবে প্রপোর্শনাল হয় না, এই ব্যাসার্ধের আর স্কয়ার এন প্রপোর্শনাল কিন্তু এন এর সঙ্গে কিন্তু প্রপোর্শনাল হয়। এন কি? এ হচ্ছে ধরো অর্ডার, কত অর্ডার, এখানে যেমন ধরেছে নবম অর্ডার, তাহলে 9 অর্ডারেরটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে চতুর্থ অন্ধকার বলয়ের জন্য আমরা কি পাবো? অর্থাৎ আর স্কয়ার প্রপোর্শনাল টু 4। তাহলে R4 কত? R4 এখানে দেওয়া আছে 8 mm। তাহলে এখানে ধরো 8 স্কয়ার প্রপোর্শনাল টু 4, তাহলে 8 স্কয়ার আমি প্রপোর্শনাল উঠিয়ে একটা কনস্ট্যান্ট রাখলাম 4k। তাহলে এখানে আমরা যদি k এর মান বের করি, 8 8 64/4, 64/4 তাহলে হলো 16, k ইজ ইকুয়াল টু আমরা 16 পেলাম। এবার যদি আমরা নবম অন্ধকার রিংয়ের যদি ব্যাসার্ধ মাপতে যাই তাহলে কি হবে? 8 স্কয়ার প্রপোর্শনাল টু 9 হবে। তাহলে এখানে R9 স্কয়ার, এখানে একটা k আনলাম এবং 9, এই k এর মান ভ্যালু হচ্ছে 16, 9 স্কয়ার। R9 স্কয়ার 16 ইন্টু 9 144, তাহলে R9 হবে √144। তাহলে কত পড়ে থাকবে? 12 mm। তাহলে 12 mm হবে নবম অন্ধকার রিংয়ের ব্যাসার্ধ। তাহলে এইটা আমাকে মনে রাখতে হবে, নিউটন বলয় রিংয়ের অন্ধকার ব্যাসার্ধর সঙ্গে অর্ডারের কি সম্পর্ক। পরের প্রবলেমটা দেখো, খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো। বলেছে একটি তান করা
ধাতব তারের টান যখন টি, তখন ওই তারের মধ্য দিয়ে তির্যক তরঙ্গের বেগ হয় ভি। তারের টান 4t করা হলে ওই তারের মধ্যে দিয়ে তির্যক তরঙ্গ বেগ কত হবে? তাহলে এখানেও সেই একই ব্যাপার, প্রথম কেস এবং দ্বিতীয় কেস ধরে আমরা করব। তার আগে আমাকে জানতে হবে যে এই তার করা টানের টান এবং তোমার তির্যক তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক কি। তাহলে এই তির্যক তরঙ্গ বেগ হয় √T/m, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা দেখতে পাই ভি প্রপোর্শনাল টু √T, ব্যাস এইটুকুতেই আমাদের হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন ভি ছিল তখন এটা ধরো ফার্স্ট কেস, একই হবে ভি প্রপোর্শনাল টু টি। দ্বিতীয় ক্ষেত্রে টান যখন কি হয় 4t, তখন ভেলোসিটি ধরো আমি মনে করলাম ভেলোসিটি হচ্ছে ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশ এখন প্রপোর্শনাল টু 4 ইন্টু টি। তাহলে ভি ড্যাশ সমান সমান এইটা বের করে নিয়ে যাও √T। এই √T কে আমরা বলতে পারি ভি। ভি বোঝা গেছে? এবার এইটাকে প্রপোর্শনালটাকে উঠে একটা কনস্ট্যান্ট রাখতে হবে। ধরো এটা কনস্ট্যান্ট কে রাখলাম, কে এর ভ্যালু 1 রাখলাম। তাহলে ভি ড্যাশ সমান সমান 2v। তাহলে এখানে হচ্ছে তির্যক তরঙ্গ বেগ কত হবে? 2v। পরের প্রবলেমটা দেখো, 14 নাম্বার প্রবলেমটা কি বলছে? বলেছে একটি সরল দোল গতিতে গতিশীল কণার এক পর্যায়কালের গড় গতিশক্তি ও গড় স্থিতিশক্তির মান যথাক্রমে এর মধ্যে কোনটা কোনটা হবে সেটা বলতে হবে। যেখানে m ইজ ইকুয়াল টু কণাটির ভর, a হচ্ছে বিস্তার এবং ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমরা জানি যে একটা সরল দোলগতি যখন দোলে, তাহলে যখন সে একদম এন্ড পয়েন্টে যায় তখন সে স্থিতিশক্তিতে থাকে, গতিশক্তি 0। আবার যখন সে মিডিল পজিশন তখন গতিশক্তিতে থাকে, স্থিতিশক্তি 0। তাহলে যদি আমরা টোটাল এনার্জি দেখি, তাহলে যদি আমি একটা সরল দোলগতির টোটাল এনার্জি, এই টোটাল এনার্জির মান হয় 12m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, এইটা আমরা জানি। তাহলে এক পর্যায়কালে গড় স্থিতিশক্তি অর্থাৎ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এবং গড় গতিশক্তি এবং গড় স্থিতিশক্তি এভারেজ পোটেনশিয়াল এনার্জি কিন্তু মোট শক্তির সমান ভাগে ভাগ করে নেয়। অর্থাৎ টোটাল এনার্জিটা কিন্তু সেম, যখন একদম প্রান্তে চলে গেল তখন টোটালটাই স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে গেল, আবার যখন ফিরে এলো মিডিল পজিশন তখন টোটালটাই কিন্তু গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এইটাকেই যদি আমরা দুই ভাগে ভাগ করে দিই, অর্থাৎ গতিশক্তি এবং সর্বোচ্চ বলে না এক পর্যায়কালের গতিশক্তির মান যথাক্রমে, আচ্ছা তাহলে গতিশক্তির এইটাকেই তাহলে যদি আমরা দুই ভাগে ভাগ করে দিই, সেটা নিয়েই কিন্তু গতিশক্তি এবং স্থিতিশক্তি। এবার ধরো কোনো একটা পয়েন্টে, ধরো এইখানে একদম সরল দোলগতিতে দুলছে, এই একটা পজিশনে গতিশক্তি এবং স্থিতিশক্তির মান, এই টোটাল মানটা কিন্তু এইটা। তাহলে সেক্ষেত্রে গতিশক্তি স্থিতিশক্তির মান কত হবে? এটা হবে 1/4m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, এইটাও হবে 1/4m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এটা ধরো গতিশক্তি, এইটা স্থিতিশক্তি। বোঝাতে পেরেছি? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্নটা দেখো,
বলেছে দুটি 1 মাইক্রোকুলম আধান যথাক্রমে এত এবং এত এম বিন্দুতে রাখা আছে, আধান দুটির স্থির তড়িৎ বল কত? তাহলে স্থির তড়িৎ বলের ফর্মুলা কি হয়? দুটি 1/4πε0 Q1 Q2/r², তাহলে 1/4π ইন্টু mod of Q1 Q2/r²। তাহলে Q1 and Q2 আমরা দিয়েছি 1, Q1 and Q2 1 মাইক্রোকুলম, মিলি মাইক্রো অর্থাৎ 10⁻⁻6 কুলম, বোঝা গেছে? এবং দুটি আধানের অবস্থান ভেক্টর দেওয়া আছে এত এবং এত, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে r ভেক্টর ইজ ইকুয়াল টু 2y তাহলে এখানে 2i মাইনাস i সরি r ভেক্টর কত হবে? 2 minus 1 i cap plus 3 minus 1 j cap plus minus 1 minus 1 k cap, তাহলে 1 i cap plus 2 j cap minus 2 k cap। তাহলে এর মান যদি আমরা বের করতে চাই r ভেক্টরের মড, তাহলে কত হবে? equal to r 1 square plus 2 square plus 2 square, so 1 plus 4 plus 4, that is root over 9 is equal to 3। তাহলে r ভেক্টরের মান দাঁড়ালো আমার 3। তাহলে আমি 3 পেয়ে গেছি r এর মান, আর k এর মান হচ্ছে 9 × 10⁻9 1/4πε0 তার মান। তাহলে তো সবগুলো মান পেয়ে গেছি, অর্থাৎ আমি এ বের করতে পারবো। তাহলে 9 × 10⁻9 হচ্ছে k এর মান, আমরা জানি Q1 Q2 এর মান হচ্ছে 10⁻6 × 10⁻6, তাহলে 10⁻−12 বাই হচ্ছে r এর মান হচ্ছে 3, তার স্কোয়ার দ্যাট ইজ 9, 9 9 কেটে গেল, তাহলে 10⁻9 - 12, তাহলে 10⁻, পরে থাকবো -3, তাহলে অ্যান্সার হবে 10⁻−3 নিউটন। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে আর রোধের মধ্য দিয়ে t সময়ে প্রবাহিত আধান q = at - bt স্কয়ার, যেখানে a ও b দুটি ধনাত্মক ধ্রুবক, আর রোধে মোট যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তার ভ্যালু কত? খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর প্রবলেম। দেখো তাহলে আমাকে যদি রোধ ফাইন্ড করতে হয়, আর রোধের মধ্য দিয়ে টি সময় প্রবাহিত আধান কিউ = এত, এখানে এ ও বি দুটি ধনাত্মক ধ্রুবক, আর রোধে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, অর্থাৎ
তাহলে হিট হিট যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই হিটের সঙ্গে ফর্মুলাকে হিটের ফর্মুলাটা আমরা জানি যে 0 to T কতটা সময় ধরে চলছে I² RdT। তাহলে এখান থেকে আমাকে ফার্স্ট বের করতে হবে কিউ আছে হয়তো টি সময় আছে, তাহলে আমি ইজিলি আই বের করতে পারবো। এই আই আমাকে বের করতে হবে এবং সময়সীমাটা আমাকে বের করতে হবে। তাহলে ধরো আই সমান সমান আমরা কি জানি, এখান থেকে করি আই সমান হচ্ছে dQ/dt। তাহলে এখানে ddt অফ কিউ দেওয়া আছে AT - BT²। তাহলে এখান থেকে আমরা আই পাবো A - 2BT। কোনো সমস্যা? এইবার এখন এই তড়িৎ প্রবাহের মান শূন্য হওয়া পর্যন্ত কিন্তু তাপ উৎপন্ন হবে, বুঝে গেছে? অর্থাৎ আই যখন শূন্য হবে তখন তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং তাপও। তাহলে এই যে আমরা যদি এই আই কখন শূন্য হবে A - 2BT ধরো 0, তাহলে টি সমান সমান হবে A/2B। সুতরাং তাপ উৎপন্ন হওয়ার মোট যে সময় সেটা হচ্ছে A/2B। বোঝা গেল? তাহলে এবার আমরা যদি উৎপন্ন তাপ নির্ণয় করি এবং টি টাইম হচ্ছে A/B, এটা যদি বসাই তারপর যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলেই আমার কিন্তু প্রবলেম সলভ। বোঝা গেছে? তাহলে 0 to A/B I² মানে হচ্ছে A - 2BT তার স্কোয়ার (2BT² into RdT। এবার দেখো আরটাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম, 0 to এখানে 2B হবে A/2B। এবার এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে A² - 4ABT + 4B²T² তার আবার DT। ঠিক আছে? এবার এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি টি এর রেসপেক্টে তাহলে কি দাঁড়াবে, তাহলে RA² মাইনাস এখানে বাই 2 করলে এটা কেটে গেল 2ABT² হবে প্লাস 4B²T³/3। আবার যদি আমরা লিমিট বসাই 0 to A/2B, তাহলে যদি আমরা এখানে 0-র ভ্যালু পুট করি এবং আপার লিমিট মাইনাস যদি লোয়ার লিমিট করি তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হবে আর পরে থাকবে A³/6B। এইটা হবে তোমার ফাইনাল, এইটা হবে তোমার ফাইনাল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে এইটা দাঁড়াবে তোমার ফাইনাল। এইটাই সমান সমান হচ্ছে এইচ, তাহলে এইচ সমান সমান A³/6B A³/6B ইন্টু আর। তাহলে এই এ অপশন হবে তোমার রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, কি বলেছে পড়ো।
বলেছে এই প্রদর্শিত বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি এর মান কত? বেশ, তাহলে আমরা যদি এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে দেখি কি কি আছে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে ভ্রমণ করলে আমরা কি লাগে, আমরা ওহমের কেভিএল লাগিয়ে আমরা এর মধ্যে ভোল্টেজ বের করতে পারি, কিন্তু হ্যাঁ ওটাই করতে হবে। তাহলে এখানে পজিটিভ 3 ভোল্ট আছে, তাহলে এই দিক থেকে এটা কারেন্ট প্রবাহ হচ্ছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, আই হচ্ছে 2 × 2 দ্যাট ইজ 4, এইখানে তোমার 4 ভোল্ট, আর এইটা কত সেটা আমাকে বের করতে হবে। এবং ধরো এইটা যদি কারেন্টে যায় তাহলে এইটা ধরো, তাহলে এটা 2 ভোল্ট হবে। তাহলে যদি আমরা টোটাল কেভিএলটা লাগাই তাহলে যেটা দাঁড়াবে, ধরো এদিকে এটা 4 ভোল্ট প্লাস 2 মাইনাস মাইনাস 3 ভোল্ট প্লাস 2 ভোল্ট, এখানে বি এ and আচ্ছা, তাহলে দেখো এই বিএ মাইনাস ভিবি অর্থাৎ বিবি এর মাঝখানে ভোল্টেজ ড্রপ কত, তাহলে এখানে পড়ছে 4 ভোল্ট, এখানে যদি আমরা এই ডাইরেকশনে যাই তাহলে ধরো এইটাকে ধরো পজিটিভ ধরলাম, তাহলে প্লাস টু মাইনাস, তাহলে -3 ভোল্ট প্লাস 2 ভোল্ট, এই ড্রপটাই হচ্ছে ভি এর মাঝখানে, তাহলে 6 ভোল্ট মাইনাস 3 ভোল্ট ইকুয়াল টু 3 ভোল্ট, তাহলে অরিজিনালি প্লাস 3 ভোল্ট হবে তোমার ড্রপ, বোঝা গেল? প্লাস 3 ভোল্ট হবে তোমার ড্রপ। ভিএ মাইনাস ভিবি বলেছে না, তাহলে হ্যাঁ ভিএ ভিবি ভিএ থেকে ভিবির দিকে যাচ্ছে, ঠিকই আছে, তাহলে পজিটিভ 3 ভোল্ট।
যদি ভিবি মাইনাস ভিএ বলতো তাহলে -3 ভোল্ট হতো। এবার বলেছে পরের প্রবলেমটা দেখো কি বলেছে। হ্যাঁ, বলেছে এই বর্তনীতে আই এর মান ভ্যালু কত। তাহলে একটু দেখো ভালো করে, এইটা একটা হুইটস্টোন ব্রিজ, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এফ, এইটা কি সমান আছে? মানে ধরো 110/30 ইজ ইকুয়াল টু 30/90, তাহলে 3 1/3 ইজ ইকুয়াল টু 1/3, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট যদি না যায় তাহলে এটাকে আমরা কনসিডার করছি। তাহলে এবার হচ্ছে, তাহলে এখানে রেজিস্টার দুটো সিরিজে আছে এবং এই রেজিস্টার দুটো সিরিজে আছে এবং এরা অপর অপর প্যারালালে আছে। তাহলে যদি আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করার চেষ্টা করি, তাহলে কানেক্টর আছে 7 ভোল্ট, আর এই কম্বিনেশনে কত হবে না 40, এখানে 10 আর প্লাস 30 40, 40 ইন্টু এখানে হচ্ছে 30 আর হচ্ছে এদিকে 90, 120, 120 প্লাস 40 প্লাস 120, তাহলে এর ওভারঅল আমরা আর ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব। তাহলে 4 12 48 0 0 বাই হচ্ছে 120 প্লাস 40 160, 3 16 48 30, তাহলে 30 ওহম হচ্ছে এখানকার টোটাল ওভারঅল রেজিস্ট্যান্স, প্লাস হচ্ছে 5 ওহম, তাহলে 35, তাহলে টোটাল আর ইজ ইকুয়াল টু 35 ওহম, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 7 ভোল্ট, তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু অবভিয়াসলি বের করতে পারবো, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি আছে 7 ভোল্ট বাই হচ্ছে 35, 5 7 35, 1/5, তাহলে 1/5 করলে কত বার হবে 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার ফর হিয়ার। পরের প্রশ্নটা দেখো 19 নাম্বার, বলেছে কিউ আধানযুক্ত একটি কণা ভিআই বেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2j প্লাস 3k ক্যাপ তে প্রবেশ করলো, কণাটির উপর প্রযুক্ত বল। তাহলে এখানে বেগ দাও, বেগ কত দিয়েছে, তাহলে প্রযুক্ত বলের যে ফর্মুলা সেটা সমান সমান কিউ ইন্টু ভি ক্রস ভি। তাহলে প্রথমে ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর বের করতে হবে আমাকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি আই ক্যাপ, বি ইজ ইকুয়াল টু 2j প্লাস 3k ক্যাপ। তাহলে এদের যদি আমি ক্রস প্রোডাক্ট বের করি, একটি কণা ভি তাহলে এটা দেখো একটা ক্রস প্রোডাক্ট বের করি, তাহলে ভি আই ক্রস বি 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, যেহেতু ছোট একবারে ডাইরেক্ট বের করে দিলাম, ভি টু ভি আই ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস 3
3v I ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে আমরা যদি এখানে দেখি আই জে এন্ড কে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্যাপ। তাহলে এটা দাঁড়ালো 2v কে ক্যাপ প্লাস 3v আই ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে কি হবে রে, আই ক্যাপ কে ক্যাপ, তাহলে মাইনাস জে ক্যাপ, তাহলে 3v মাইনাস জে ক্যাপ, এইটা হবে ক্রসের ভ্যালু। তাহলে এখান থেকে যদি ভি কমন নেই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কিউ, এখান থেকে ভি কমন নিলাম, তাহলে 2 কে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, এফ ইজ ইকুয়াল টু এইটা। তাহলে কিউ না, আই থিঙ্ক এখানে কোনো একটা টাইপিং কোনো মিস্টেক আছে। যদি না থাকে তাহলে ফোর্সের ভ্যালু কিন্তু এইটাই হবে, কিউ ইন্টু ভি 2 কে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। এখানে কোনো একটা মিস্টেক আছে। পরের প্রবলেমটা দেখো, বলেছে একটি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 50 মিলি সেকেন্ড সময়ে 0 থেকে বেড়ে 2 অ্যাম্পিয়ার হলে কুণ্ডলীতে 40 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীটির সাবেশাঙ্ক কত? তাহলে আমাকে সাবেশাঙ্ক বের করার ফর্মুলা জানতে হবে। তাহলে সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স এর ফর্মুলা কি? দেখো, মাইনাস এল ডিআই বাই ডিটি, সবাই জানি। তাহলে জাস্ট এবার কি কি দেওয়া আছে দেখো, ডিটি হচ্ছে 50 মিলি সেকেন্ড দেওয়া আছে, মিলি সেকেন্ড। তাহলে ডিটির মান কত? 50 মিলি সেকেন্ড, মিলি ইজ ইকুয়াল টু 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। আর কি দেওয়া আছে? ডিআই ভ্যালু হচ্ছে 0 থেকে বেড়ে 2 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 2 মাইনাস 0 দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। পরিচালক বল কত দেওয়া আছে? 40 ভোল্ট। তাহলে ওই ক্ষেত্রে সবেশাঙ্ক অর্থাৎ এল এর মান আমরা ফাইন্ড করব। তাহলে এল সমান সমান কি হবে? এটা ধরো, সরি, তাহলে এল সমান সমান কি হবে? ই বাই ডিআই ডিটি। তাহলে ই ইন্টু ডিটি বাই ডিআই, ই হচ্ছে তোমার 40 ভোল্ট, ডিটি হচ্ছে তোমার 2 অ্যাম্পিয়ার, আর ডিআই এর মান হচ্ছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সরি সরি সরি, কি করলাম, 40 ভোল্ট ইন্টু ডিটির মান হচ্ছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3
বাই হচ্ছে ডিআই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দাঁড়াবে 4 5 20 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 2। তাহলে 10⁻³ মানে হচ্ছে 2/2, দ্যাট ইজ 1 হ্যান্ডি রাইট অ্যান্সার। বোঝা গেল? প্রবলেমটা বোঝা গেছে? পরের প্রবলেমটা দেখো কি বলেছে। কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ 36 নিউটি এবং বিনতি কোণ 30 ডিগ্রি হলে ওই স্থানের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে আমরা জানি ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ h হয় এবং মোট ভূচৌম্বক ক্ষেত্র হয় b এবং বিটা কোণ মানে বিন্তি কোণ হয় তোমার ডেল। এবং তার যেটা ফর্মুলা, তার যেটা রিলেশন, সেটা আমরা জানি কি? সেটা আমরা কি জানি? h সমান সমান বিই cos ডেল্টা। তাহলে এখান থেকে আমাকে চৌম্বক ক্ষেত্রে অর্থাৎ বির মানটা জানতে হবে। তাহলে বি সমান সমান h/cos ডেল্টা। h এর মান কত আছে? 36। যেখানে এখানে মিউ আকারেই আছে, তাহলে আমরা চেঞ্জ করলাম না, 36 মাইক্রোটেসলা বাই হচ্ছে তোমার cos 30 ডিগ্রি। তাহলে 36/cos 30 ডিগ্রি। তাহলে 36/cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে 36 ইন্টু 2/√3, তাহলে 72/√3 মাইক্রোটেসলা। সি, অপশন সি ইজ দা তোমার রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। একটি এসি বর্তনীর প্রবাহ মাত্রা এত হলে ওই প্রবাহ মাত্রা আরএমএস ভ্যালু কত? তাহলে এখানে দেখো দুটো পার্ট আছে, 5+4 মানে এসি পার্ট আছে প্লাস ডিসি পার্ট আছে, দেখতে পাচ্ছ তো? এইটা হচ্ছে ডিসি পার্ট, এটা হচ্ছে তোমার এসি পার্ট। আই হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে এখানে যদি আমরা আরএমএস বের করি, তাহলে আরএমএস ফর ডিসি আর আরএমএস ফর এসি দুটো বের করতে হবে। বোঝা গেল? তাহলে এখানে আইডিসি কত আছে? তাহলে এখানে আইডিসি হচ্ছে তোমার 5, আর তোমার এসির ক্ষেত্রে আই জিরোর মান কত আছে? 4। এখানে আই জিরো 4 অ্যাম্পিয়ার। তাহলে এসি উপাদানের আরএমএস ভ্যালু কত হয়? I0/√2, তাহলে 4/√2 অ্যাম্পিয়ার। তাহলে এবার যদি আমরা টোটাল আরএমএস ভ্যালু বের করি, তাহলে √I² ডিসি প্লাস হচ্ছে I² আরএমএস এসি, তাহলে √5² প্লাস 4/√2 তার স্কোয়ার। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 25 প্লাস 16/2, তাহলে 25/8 √25 আর 8 হলো তোমার √33। তাহলে √33 অ্যাম্পিয়ার হচ্ছে তোমার আইআরএমএস এর ভ্যালু। পরের প্রশ্নটা দেখো, বলেছে তড়িৎ মোক্ষণ নলে গ্যাস আয়নিত হওয়ার কারণ। তড়িৎ মোক্ষণ নলে গ্যাস আয়নিত হওয়ার কারণ কি সেটা বলতে বলেছে। তাহলে তড়িৎ মোক্ষণ নলে কি হয়?
বলেছে গ্যাস নিস্তড়িত অণু বা পরমাণুর মধ্যে সংঘর্ষ, ধনাত্মক আয়ন এবং নিস্তড়িত অণু বা পরমাণুর মধ্যে সংঘর্ষ, ইলেকট্রন এবং নিস্তড়িত অণু বা পরমাণুর মধ্যে সংঘর্ষ, ফোটন বা নিস্তড়িত অণু বা পরমাণুর মধ্যে সংঘর্ষ। রাইট অ্যান্সার হলো ইলেকট্রন এবং নিস্তড়িত অণু পরমাণুর মধ্যে সংঘর্ষ। এর কারণ কি দেখো, বলছে তড়িৎ নক্ষর নলে গ্যাস আয়নিত হওয়ার কারণ, মানে তড়িৎ নক্ষর নলে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করলে কি হয়, ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হয় এবং এই ইলেকট্রনগুলি কি হয়, খুব দ্রুত গতিতে অ্যানোডের দিকে ধাবিত হয়। এই গতিশীল ইলেকট্রনগুলির নলের মধ্যে যে গ্যাসের যে নিস্তড়িত অণু বা পরমাণুগুলো থাকে তাদের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এই সংঘর্ষের ফলে গ্যাসের অণু বা পরমাণু থেকে ইলেকট্রন বিচ্যুত হয় এবং সেগুলো তখন কিন্তু আয়নিত হয়ে যায়। এই নতুন আয়ন এবং ইলেকট্রনগুলো আরও সংঘর্ষ ঘটায় এবং একটি বিশৃঙ্খল বিক্রিয়ার মতো এটা কিন্তু কাজ করে। গ্যাসগুলো সম্পূর্ণরূপে কি হয়, আয়নিত হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি আয়নাইজেশন। বোঝা গেছে? তাহলে গ্যাসের আয়নাইজেশন কিভাবে হয়, ইলেকট্রন এবং নিস্তড়িত অণু বা পরমাণুর মধ্যে সংঘর্ষ। পরের প্রশ্নটা দেখো, বলেছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বনাম ওই কণার রৈখিক ভরবেগ পি এর লেখচিত্র কি হবে? খুব সিম্পল কিন্তু অসাধারণ একটা প্রশ্ন। দেখো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পি ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা এবং পি এর সাথে সম্পর্ক কি, পি এর সঙ্গে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে পি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা or ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই পি, এই দুটো জিনিস লেখা যায়। তাহলে এই রাশিটি কি হয়, একে অপরের উপর কি ব্যস্তানুপাতিক। তাহলে যখন দুটি রাশি পরপর পরস্পরের উপর ব্যস্তানুপাতিক হয় তখন কিন্তু তাদের যে লেখচিত্র সেটা কিন্তু রেক্টেঙ্গুলার হাইপারবোলা হয়। তাহলে রেক্টেঙ্গুলার হাইপারবোলা কোথায় আছে, এখানে রেক্টেঙ্গুলার হাইপারবোলা আছে অপশন এ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, বলেছে সিবি মোডে যুক্ত ট্রানজিস্টরের, এখানে ট্রানজিস্টর হবে, টাইপিং মিস্টেক করেছে। তাহলে ট্রানজিস্টরের আইসি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আলফার ভ্যালু দিয়েছে 0.95, ওই ভূমি প্রবাহ মাত্রার মান হবে, ভূমি প্রবাহ মাত্রাটা আইবির ভ্যালু কত। তাহলে এক্ষেত্রে যেহেতু সিবি মোড কমন বেস মোড, তাহলে আলফা সমান সমান কি হবে, আইসি বাই আই ই। তাহলে আইসি আলফা দেওয়া আছে, তাহলে এখানে আলফার ভ্যালু দেওয়া আছে, আইসির ভ্যালু দেওয়া আছে, তাহলে আই ই সমান সমান কত হবে, আই ই সমান সমান হবে আইসি বাই আলফা। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার বাই হচ্ছে 0.95, তাহলে এখানে কত দাঁড়াবে, এটা যদি ভাগ করো 1/0.95, তাহলে আই ই দাঁড়ালো 1.0526 মিলি অ্যাম্পিয়ার। এবার আমরা জানি কি, একটি ট্রানজিস্টর যখন, তাহলে আমরা কি জানি, আইসি আই ই সমান সমান কি হয়, আইসি প্লাস আইবি ফর সিবি মোড। তাহলে এখান থেকে আমরা আইবি বের করতে পারি, আই ই
মাইনাস আইসি। তাহলে আইই আমরা জানি কত, আই সরি 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 এখানে কি লিখেছি, এটা আইই। তাহলে আইই এর ভ্যালু কত 1.0526 মাইনাস আইসির ভ্যালু কত 1, তাহলে যেটা দাঁড়ালো সেটা হবে 0.0526 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 0.062 মিলি অ্যাম্পিয়ার হবে আমার আইবির ভ্যালু। এইটাই তো বের করতে বলেছে, ভূমি প্রবাহ মাত্রা আইবির ভ্যালু। তাহলে আইবি হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেল? পরের 26 নাম্বার দেখো, একটি পদার্থের যোজক পটি এবং পরিবর্তন কন্ডাকশন ব্যালেন্স এবং ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ফাঁক বলেছে, অর্থাৎ এনার্জি ব্যান্ড গ্যাপ দিয়েছে 0.07 ইলেকট্রন। পদার্থটি কি হয়? সিলিকন। জিরো পয়েন্ট জিরো সেভেন। সিলিকন 0.07। ইলেকট্রন ভোল্ট। সিলিকনের ক্ষেত্রে কত হয়? 1.12 ইলেকট্রন ভোল্ট। জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.72 ইলেকট্রন ভোল্ট। এইবার আরো কম, যাদের যদি ধাতব পরিবাহী হয় তাহলে একদম জিরো, ব্যান্ড গ্যাপ তো জিরো হয়। অর্ধ পরিবাহী হলে এত হয়। আর তাহলে দেখো এখানে 0.07 অ্যাপ্রক্স আমি ধরে নিলাম, এটা জিরো যদি হয়, জিরো ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে তো সেটা ধাতব পরিবাহী হয়ে গেল। অপরিবাহী তো সেটা হবেই না। সিলিকন হচ্ছে তোমার 1.12 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়াম হচ্ছে তোমার 0.72 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা তো কোনোটার মধ্যে স্যাটিসফাই করছে না, একমাত্র ধাতব পরিবাহী। তো জিরো তো ধর, এটা একমাত্র জিরোই ধরো, তাহলে ধাতব পরিবাহী হবে তোমার রাইট অ্যান্সার। এবার পরের প্রশ্নটা দেখো, বলেছে ডিমডুলেশন হলো মডুলেটেড সিগন্যাল থেকে বার্তার সিগন্যালকে পৃথক করার প্রক্রিয়া। ডিমডুলেশন, তাই তো, মডুলেশন হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের সঙ্গে মেসেজ সিগন্যালকে আমরা কি করি, ধরো মডুলেশন করে আমরা সিগন্যালটাকে পাঠাই। ডিমডুলেশন হচ্ছে যে আমার মিক্স যে সিগন্যালটা আছে, মডুলেটেড সিগন্যালটা আছে, সেখান থেকে আমরা মেসেজ সিগন্যালটাকে কি করি, বের করি। তাহলে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা? এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে থ্যাংক ইউ সবাইকে সলিউশন ভিডিওটা দেখার জন্য। কোথাও যদি কোনো প্রবলেম বা ডাউট ফিল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে টেস্টটা কেমন হয়েছে, কত পেয়েছো কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের মক টেস্ট নাম্বার 13-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো করে পড়াশোনা করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি, পরের মকগুলো যদি মিস না করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করো। আর প্রতিদিনের মতো আবার যাওয়ার সময় বলি, সকলের সফলতা প্রার্থনা করি। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের মক টেস্ট নাম্বার 13-এ।